আমার আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কতবার বলেছি এই অন্ধকার রাতে সুন্দরপুর গ্রামের রাস্তায় কেউ বেরোবে না, তবু তো কেন তোমরা শোনো না বুঝতে পারি না। কি হয়েছে আগে ব্যাপারটা জানতে দাও। আমি আর আমার বউ কালী মন্দিরে পুজো দিয়ে ফিরছিলাম, তারপর আর হঠাৎ জঙ্গলের মাঝে একটা বিকট বিকট শব্দ উঠলো, আর সেই সময় আমার বউকে টেনে নিয়ে চলে গেল। কি বলছে জেনে নিল? পুলিশ এসে বলে যাচ্ছে রাতের দিকে কেউ বেরোবে না, তবু তোমরা কেউ শুনছো না। তোমরা তো নিজেদের মৃত্যুকে নিজেরাই ডেকে নিয়ে আসছো। এই নিয়ে অনেক মানুষ নিখোঁজ হয়ে গেল। তাহলে তাহলে আমার বউ? আমার মনে হয় এই অমাবস্যা রাতে ঠিক আছে অজগরের পেটে। কিন্তু কিন্তু এই সুন্দরপুর গ্রামে এত লোকের মাঝে অজগর সাপ আসবে কিভাবে? দাদা অজগর নয়, অজগর নয়, ও হচ্ছে মানুষ রূপী অজগর। মানুষ রূপী অজগর? তাই তো এই সুন্দরপুর গ্রামের রাস্তায় বেরোনো বন্ধ। অজগর সাপ যেমন ওত পেতে বসে থাকে, তার সামনে শিকার এনে গিলে খায়, এই মানুষ রূপী অজগর হলো তাই। তাহলে তাহলে আমার বউকে আমি কি আর ফিরে পাবো না? না, আর ফিরে পাবেন না। ফিরে পাবো না? না, সকাল হলে সকালের আলো খুললে দেখতে পাবে কয়েকখানা হাড়গোড় আর একটা প্লাগ করে লেখা আছে ওই অজগর আসছে টেনে। কিন্তু কিন্তু কে সে? কেন কেন মানুষ খুন করবে? পুলিশ প্রশাসন কেন এটাকে আটকাতে পারছে না? এই নিয়ে তো অনেক মানুষ নিখোঁজ হয়ে গেল। হ্যাঁ, এরপর আমরা সবাই মিলে প্রতিবাদ করব। এই 6 মাসে প্রতিবাদ প্রতিরোধ তো অনেক হয়েছে, কিন্তু আসল সেই মানুষ রূপী অজগরকে কেউ ধরতে পেরেছে কি? তাহলে গ্রামের মানুষ কি আর শান্তিতে বাঁচতে পারবে না? শান্তিতে বাঁচতে আর পারছেটা কই? যেদিন এই গ্রামের ভানুপ্রতাপ সিংহের রাজবাড়ির লোকেরা সব ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে মারা গেল, আর সেই দিন থেকেই তো শুরু হলো এই অজগরের অত্যাচার। তাহলে উপায়? আমি আপনাদের অনুরোধ করে বলছি, আমার বউকে যে টেনে নিয়ে গেছে, এই সময় যদি আগুন জ্বেলে বুঝতে বেরোনো হয়, তাহলে তাহলে আমার বউকে হয়তো জীবিতও পেতে পারি। হ্যাঁ হ্যাঁ, চলুন সবাই, আজ আমরা অজগরকে খুঁজে বার করে নিয়ে আসবো। হ্যাঁ 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 হ্যাঁ, চলো। কোনো লাভ হবে না, বহু চেষ্টা হয়েছে, কোনোদিন সে ধরা পড়েনি, আর আজও সে ধরা পড়বে না। তুমি কথা দিচ্ছ কেন? তার মানে তুমি মানুষের রক্ত চুষাই শয়তানটাকে চেনো? হ্যাঁ হ্যাঁ, ও নিশ্চয়ই জানে। হ্যাঁ, চিনি চিনি চিনি। ওই কি ভয়ঙ্কর, কি ভসা ভিসাল তুমি জানো না? ওই জঙ্গলের মধ্যে ঢুকলে তোমরা আর কেউ জীবন্ত অবস্থায় ফিরে আসতে পারবে না। ওই মানুষকে কেটে টুকরো টুকরো করাটাই ওই অজগরের নেশা। কারণ তাহলে কি আমরা সবাই হেরে যাব? লাদেনের মতো লোককে যদি মানুষ খুঁজে বের করতে পারে, তাহলে আমরা অজগরকে খুঁজে বের করতে পারবো না কেন? তাহলে দেবতার মতোই রাজপ্রাসাদে যে কে এত সাপ ছেড়ে দিল, কেন তাকে আমরা খুঁজে বের করতে পারলাম না? কেন গ্রাম থেকে গ্রাম আমরা শিশু চুরি বন্ধ করতে পারছি না? শয়ে শয়ে নকল MBBS ডাক্তারের সার্টিফিকেট কে বা কারা দিয়েছিল, কেন আমরা তাকে খুঁজে বের করতে পারছি না? দিদির উদ্যোগে এই কন্যাশ্রী প্রকল্প সারা বিশ্বের কাছে সম্মান পেলেও কেন আমরা এই দেশের কন্যা সন্তানকে রক্ষা করতে পারছি না? এই দেশে জন্মে, এই দেশের খেয়ে, এই দেশের সরকারের সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করব, তবু সাধারণ নাগরিক হিসাবে আমাদের কোনো দায়িত্ব থাকবে না। তাহলে এই দেশে থাকার আমাদের কোনো অধিকার থাকতে পারে না। তাহলে উপায় একটাই, আইন, আদালত, পুলিশ প্রশাসন সবাইকে সততার সাথে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে, অপরাধীদের কঠিন শাস্তি দিতে হবে। তাহলে শুধু এই সুন্দরপুরই নয়, এই গোটা ভারতবর্ষের লোককে আর বলতে হবে না পালান দেশ ছেড়ে, কারণ ওই দেখো যায় ওই অজগর আসছে তেরে, ওই অজগর আসছে রে, আসছে তেরে। আরে কোথায় গেলে রে বাবা?
তাড়াতাড়ি এখানে এসো। আরে তাড়াতাড়ি এসো, কোথায় গেলে তুমি? আরে তোমার ছেলের কাণ্ড দেখে যাও। আরে কি হয়েছে কি? এত খুশি কিসের জন্য? খুশি হবো না? আরে চন্দ্র কলকাতায় যে ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউ পাস করেছে। এই দেখো তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। হ্যাঁ দুর্গা, এতদিন পরে আমার চন্দ্রের একটা সংবাদ এলো। হ্যাঁ, ভালো খবর মানে দারুণ ভালো খবর, বুঝলে তো? সেটা কলকাতা থেকে চলে আসার পর থেকে আমার ওখানে খুব চিন্তা হচ্ছিল, বুঝলে? যাক, এবার আমাদের ছোট ছেলে মিহিরের একটা ভালো মতো কিছু খবর এলে তবে আমাদের শান্তি। কি হয়েছিল মা? এত খুশি কিসের জন্য? এই দেখ, তোর দাদার না এই অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। কি বলছো মা? হ্যাঁ, এটা দারুণ খুশির খবর। হ্যাঁ রে। কিন্তু মা, দাদা এখন কোথায়? দাদা তো দাদা আছে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দর, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দর, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। মা, অনামিকা, ও আকাশ সোনা সোনা, ও মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেখেছে, আলোর জোয়ারে খুশবাস নতুন রঙে ছোঁয়ায় হৃদয় রেখেছে, আলোর জোয়ারে খুশি বাড়িয়েছে। নতুন রঙে ছোঁয়ায় হৃদয় রেখেছে, আলোর জোয়ারে খুশি বাড়িয়েছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। সীমানার সীমানায় যাই তোর প্রাণ, লেখা পড়ে থাকে আমি যাই পাখির পাখনা। সীমানার সীমানায় যাই তোর প্রাণ, লেখা পড়ে থাকে না। ও সকাল আলো আলো, এ খুশি ভালো ভালো, ও সকাল আলো আলো, এ খুশি ঝলমলো, নতুন রঙে ছোঁয়ায় হৃদয় রেখেছে, আলো জোয়ারে খুশি বাড়িয়েছে। বিনোদি, বিনোদি, আজ আমি দারুণ খুশি, জানো? চন্দ্রের চাকরিটা হয়ে গেল, এবার মিহিরের কিছু একটা ব্যবস্থা হয়ে গেলেই ব্যাস। অনামিকার বিয়ে দিয়ে আমি অনামিকে আর ওর বিয়ের ব্যবস্থা তোমাকে করতে হবে। কেন? ওর বিয়ের ব্যবস্থা ও নিজেই করে নিয়েছে। দাদারা তুই কিন্তু খুব মার খাবি। আরে বাবা, আমরা মা বাবা ভাই বোন সবাই মিলেমিশে বন্ধুর মতো থাকি। আমার যদি কিছু করার থাকতো তাহলে কিন্তু আমি কবে এখান থেকে পালিয়ে যেতাম। আমি ঠিক বলিনি? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। আমাদের পাঁচজনের সংসার, আমরা যা কিছু করবো সবাই মিলে একসাথে করবো। ঠিক বলেছো বিনোদি। এই সেই বক্স
অফিসের মাথায় হেড হয়ে যায় এমন কাজ করবে। তো দাদা চাকরিতে জয়েন করতে আমাদের ভুলে যাবি না তো? কি বলি ভাই, দেখো মা দেখো মিনিয়ে কাণ্ড দেখো। দেখ ভাই তুই কি বলছিস, আমি নাকি চাকরিতে জয়েন করে তোদের সকলকে ভুলে যাব? আরে তোদের সকলকে যদি আমি ভুলে যাই তাহলে আমি তোদের বর না হলাম কি করে বল না? একদম ঠিক কথা বলেছিস। কিন্তু দাদা বলতো, এই সুন্দর করে কি সব দুর্ঘটনা ঘটে চলেছে? পুলিশ প্রশাসন এসে নাকি বলে গেছে যে সন্ধ্যের পর এখান থেকে কাউকে বাইরে বেরোনো চলবে না। মানুষের অন্তর নাকি যাকে হাতে মেরে টুকরো টুকরো করে দেবে। ঠিকই বলেছে। এই সুন্দরপুরে প্রত্যেক মানুষকে বলে দেওয়া হচ্ছে সন্ধ্যের পর রাস্তায় যেন কেউ না বেরোতে, বেরোলে তখন দুর্ঘটনা হয়ে যেতে পারে। এই নিয়ে 30টা খুন হয়ে গেল। তাই বলে যাচ্ছি সন্ধ্যের পর রাস্তায় কেউ বেরোবেন না। তাহলে কি মানুষগুলো এখানে বন্ধ হয়ে যাবে? সবাই তো সাবধানে চলছে, কিন্তু খুনগুলো যে কে করছে আর কিভাবে করছে সে খবর তো আপনারা জানেন না অফিসার। এইসব ক্রিমিনাল গুলোকে ইন্ডিয়ান রুলস 1962 সেকশনে হ্যাঁ, আপনি যদি চান তাহলে আপনাকে আমরা সাহায্য করতে পারি। হ্যাঁ, আমি তো তাই চাই। আমরা দেবো তো যুব সমাজ আমাদের সাহায্যে সহযোগিতা করবে। কিন্তু স্যার তাতেও কিন্তু আপনারা ওই অপরাধীদের ধরতে পারবেন না। ধরতে পারবে না কেন দাদা? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, কিছুতেই ধরতে পারবে না। কারণ এই সমস্ত অপরাধীর সঙ্গে এইসব পুলিশ অফিসারের হাত আছে। যে কি বলতে চাইছো তুমি? ওদের সাথে কিনা আমাদের হাত আছে? বলতে চাইছি এই গ্রামে আমার এই চোখের সামনে কত ক্রাইম ঘটছে, কত অপরাধী ধরা পড়েছে আর কত অপরাধী জেলও খাচ্ছে, আমার কত অপরাধী ছাড়াও পড়ছে, কিন্তু অপরাধীর অংশ কি কমছে সেটা তো আপনাদের জানা নয় অফিসার। হ্যাঁ, জানি। তাই বলে তো এই কথা তুমি বলতে পারো না যে ওদের সাথে আমাদের কি হাত আছে। উনি দুম করে বলে বসলেন ওদের সাথে কিনা আমাদের হাত আছে। আমার কথা কিছু মনে করবে না স্যার, আমি বললাম তো ও ভুল করে বলে ফেলেছি। না, আমি কিছু মনে করিনি। দেখুন, যখন আমি পুলিশের চাকরি করিনি তখন আমি এই কথাগুলি বলতাম, আর যখন চাকরিতে জয়েন করার পর হাবেলদার থেকে আমি অফিসার হয়েছি। এই সুন্দরপুর থানা নিয়ে আমার 7 জায়গায় বদলি হয়েছে। নেতা থেকে মন্ত্রী, উকিল থেকে খুনি, এই প্রত্যেকটার সাথে মিশে আমি একটা কথাই বুঝলাম। কি বুঝেছেন? বুঝেছি যেমন বিভিন্ন ধরনের সবজি ফ্রিজে রাখা হয় যাতে পচে না যায়, আবার মাঝে মাঝে ফ্রিজ খুলে দেখি দুটো নষ্ট হয়ে গেছে কিনা, সেটা পরিষ্কার করে ফ্রিজে রাখি নতবা রান্না করে খেয়ে নিই। তাই যতই আইনের কথা থেকে সিস্টেম তৈরি করে ওদের সাজা দেবার চেষ্টা করো না কেন, তাতে কোনো লাভ হবে না। আমার মনে হয় ওদের সবজির মতো কেটে ফেলা উচিত। ভাই, আপনার মতো উচিত জ্ঞান যদি সব অফিসারের থাকতো তাহলে হয়তো আমাদের দেশ থেকে নোবেল প্রাইজটা চুরি করতে পারতো না। ঠিকই বলেছি বাবা, ঠিকই বলেছি। একটা কথা মনে রেখো, ওই শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ চুরি করুক তাই যাই করুক, আমরা বাঙালি, তাই আমাদের বাঙালির মন থেকে রবীন্দ্রনাথ কোনোদিন হারিয়ে যায়নি আর যাবেও না। কিন্তু অফিসার এবার বলুন তো, আসল অপরাধীদের আপনি ধরতে পারবেন? আমার মনে হয় এই জীবনে আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার উত্তর তো ওই জ্যোতির্বাবুই দিতে পারবেন, তাই না? হ্যাঁ, এই একদম ঠিক বলেছেন। আপনি বলুন স্যার, এখন আমাদের কি করা উচিত আপনি বলুন না। দেখুন, আমরা একরকম করে দোষ না দেখে পুলিশের উপরে ভরসা রাখুন, তাহলে দেখবেন ওই শয়তানটাকে করে তোলার আগেই আমি এই দুনিয়া থেকে ওকে সরিয়ে দেবো। আপনারা সবাই সাবধানে থাকবেন। আমি আসছি, আমাকে আমার গাড়ি নিয়ে বেরোতে হবে, যেমন গাড়ি হয় ওই মানব রূপী অজগরকে আমি খুঁজে বার করবই। কেমন যেন রোমাঞ্চকর মনে হচ্ছে না? হোস্টেল পেন্টে বলা হচ্ছে এমন একটা সুন্দর মুহূর্ত চলছে না, এখন সাথে এমন যেন হয়ে গেল। খুশি মুহূর্ত কি আছে মা? সব ঠিক আছে মা। হ্যাঁ মা, আচ্ছা আমার কিছু টাকা দেবে? কালকে অফিসে জয়েন করবো তো, তাই আমি নতুন কিছু ড্রেস কিনতাম। শোন দাদা, তোর অফিসে জয়েন করার প্রথম দিনটা আমি কিনে দেবো। না, ওই টাকাতে একটা খরচ করবি না,
কেন মনে করবো মা? আর তাছাড়া তোমরা ছাড়া আমার কি আছে বলো তো? কি আছে? ঠিক কথা বলেছি দিদি, ঠিক কথা বলেছি। তুই ছাড়া আমরা পানির নৌকার মতো। একটা কথা মাথায় রাখবে, পরিবারে যতই 5টা ভাই থাক না কেন, সেই পরিবারে একটা দিদি বা বোন না থাকলে সেই পরিবারটা কেমন নুন ছাড়া মাছের ঝোলের মতো হয়। তুই এত পাকা পাকা কথা কোথা শিখলি বলা? হ্যাঁ, এত কথা বলতে কথা বলার দরকার নেই। খাবার বাড়ছি, সবাই অবশ্যই ভিতরে চলে আয়। এত পাকা পাকা কথা বলার জন্য ইন্ডিয়া রুল 1962 এই, চুপ! একদম চুপ! তুমি একদম কথা বলো না। এই তো অবশ্যই ভিতরে চলে আয়। হ্যাঁ, একটা কেস জিততে পারে না, আবার শুধু সেকশন আর সেকশন। এমন জাত ঘরে থাকলে এই উকিল বাপের জন্মে একটা কেসও জিততে পারবে না। দাদা, ভাইকে দিয়ে তুই তাড়াতাড়ি ঘরে যা। আমি বরং একটা ফোন করে আসছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো ডার্লিং। এই শোনো, আমার না 5,000 টাকা চাই। 5,000 কেন? তুমি চাইলে আমি 5 লক্ষ টাকা দিতে পারি। আরে না না, অত টাকা লাগবে না, 5,000 হলেই হবে। ওকে, 1 ঘন্টার মধ্যে আমি টাকাটা তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এই শোনো না, বলছি আমি না বাড়িতে কিছুই বলতে পারিনি, কিন্তু তোমার বাড়িতে তুমি কিছু বলেছো? আমারও তো বলা হয়নি। একটু তাড়াতাড়ি করো না, বড় দেরি হয়ে যাচ্ছে যে। তোমাকে তো আমি কতবার বলেছি ওই পেটের বাচ্চাটাকে তুমি নষ্ট করে দাও। না, আমি তোমাকে কতবার বলেছি এই বাচ্চাটাকে আমি নষ্ট করতে পারবো না। দেখো, যা হয়েছে সেটা দুজনের ভুলেই হয়েছে। না না, বিশাল না, ভুলটা সেদিন আমার হয়নি, হয়েছিল তোমার। তুমি কেন জোর করে তোমার বন্ধু পার্টিতে নিয়ে গেলে, আর সেখানে নিয়ে গিয়ে আমাকে জোর করতে কেন বাধ্য করলে? তোমার সাথে ফালতু কথা বলার মতো সময় এখন আমার নেই। ও, আমার সাথে কথা বলাটা তোমার ফালতু মনে হচ্ছে, তাই না? আমি দিল্লি যাচ্ছি, দিল্লি থেকে ঘুরে এসে তোমার সাথে কথা বলবো। ওকে? বিশাল, হ্যালো হ্যালো, বিশাল, হ্যালো হ্যালো। সবাই আমাকে কত ভালোবাসে, আমাকে কত বিশ্বাস করে। এই এলাকার কত ছাত্র ছাত্রী আমাকে দিদি বলে সম্মান করে। আমি তাদেরকে কেমন করে বলবো আমি বিশাল আমি ভালোবাসি? তার জন্য আমি এক অবাঞ্ছিত সন্তানের মা হতে চলেছি। কিন্তু বিশাল আমার সাথে কেন এমন করলো? কেন আমার সাথে বেইমানি করলো? কেন সে আমার সাথে থাকলো না? কেন সে আমার জীবন সঙ্গিনী হতে চলেছে? কেন সে আমাকে ঠকালো? লতা যেমন ফুল ভালোবেসে জড়িয়ে আমার হয়েছে থাকলে না সারা কথা ভরিয়া
এই ঈশ্বরের দান মানব দেহটাকে নষ্ট করে দেওয়ার পাপ। আমি যাবো, আমি ওদের বাড়ির সবাইকে গিয়ে এই ঘটনাটা বলবো। ওরা যদি আমাকে মেনে নেয়, বিশাল যদি আমাদের কি বলে মেনে নেয় তো ভালো, নইলে তাকে মরতে হবে। আর আমার সাথে আমার সন্তানটাও মরবে। না, আমি যদি মরি, আমার সন্তান যদি মরি, তাহলে সবার আগে মৃত্যু হবে তোমার। দারুণ দারুণ অসাধারণ। বসে বসে এত সুন্দর নাচ গান দেখলাম, আমি একেবারে অভিভূত হয়ে গেছি। তুই যদি এরকম নাচ গান দুর্গা পুজোর সময় করিস, তাহলে এই রাজবাড়িতে আবার আগের মতন আনন্দ উঠবে। ওইসব গান নাচ বন্ধ করে এবার তোমার বোনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা বৌদি, কলকাতা থেকে এই বাড়িতে আসার পর থেকে তুমি আমার বিয়ের ব্যাপার নিয়ে এখানে উঠে পড়ে লেগেছো, কেন বলো তো? আরে কেন হবে না রে চাঁদনি? দাদা, কেন হবে না বল? এক সময় আমি ছিলাম এই রাজবাড়ির ম্যানেজার, আর তোর বৌদি ছিল এই রাজবাড়ির রানীমার ঘরের লক্ষ্মী। আর তাদের মৃত্যুর পর তাদের সমস্ত সম্পত্তি আমাদের নামে উইল করে গেছে। দাদা, আমাদের সমস্ত সম্পত্তি থাকতে আমরা যদি তোর একটা ভালো ঘরে বিয়ে দিয়ে দিতে পারি, তাহলে তো আমরা একটু শান্তি পাই। তার মানে আমি তোমাদের অশান্তির কারণ, তাই তো দাদা? আরে না না, তা কেন হবে? কেন হবে না দাদা? বিয়ের পর আমার স্বামীর সঙ্গে আমার মিল নাও থাকতে পারে, তার সঙ্গে আচারে ব্যবহারে আমার মতের অমিল থাকতেও পারে। তাই বলে বিয়েটাকে প্রাধান্য দিয়ে আমি তো আমার জীবনটাকে নষ্ট করতে পারবো না দাদা। আরে আমি তোর যে পরিবারের ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছি, এই অঞ্চলে তাদের মতন একটাও সুখী পরিবার নেই। দাদা, সুখী থাকবি না বল? দাদা, নিজেই সুখী থাকবো, নিজেই ভালো থাকবো, অন্যদের কথা ভাববো না, গ্রামের মানুষের কষ্টের কথা ভাববো না, তাদের পাশে থাকবে, তাদের কিভাবে উন্নতি হবে সেই সব কথা যদি না ভাবে, তাহলে কলকাতা থেকে ডাক্তারি পরিবেশ পাশে আমি গ্রামে এলাম কেন? অন্যদাতা কেন এলাম? মানুষের সেবা করার জন্যই তো। কি অর্জুন, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? হ্যাঁ দাদা, খবর পেয়েছি আপনার বোন চাঁদনি কলকাতা থেকে ডাক্তারি পাস করে গ্রামে ফিরছে, তাই ওনাকে আমি নিয়ে যেতে এলাম। আমাকে কেন? এই গ্রামে অনেকই ডাক্তারি পাস করেছে, তাই ওনাকে নিয়ে আমি একটা নার্সিং হোম খুলতে চাই, যাতে করে খুব কম খরচায় সরকারি হসপিটালের মতন এই এলাকার মানুষ যেন চিকিৎসা পেতে পারে। বাহ, এটা দারুণ খবর। কিন্তু আমাকে দেখেছেন কেন? কারণ ওই নার্সিং হোমের দায়িত্বটা আপনাকে দিতে চায়, আর কিভাবে সাজাবেন সেই দায়িত্বটাও কিন্তু আপনাকে নিতে হবে। সত্যি এটা তো একটা দারুণ খবর। জানো দাদা, আমি তো এমনি চেয়েছিলাম জীবনে কিছু একটা করে দেখাতে, যাতে চিকিৎসা ব্যবস্থা মানুষের কাছে একটা সুন্দর পরিষেবা হয়ে উঠতে পারে। জানো দাদা, জানো আমিও চেয়েছিলাম এই গ্রামের মানুষকে যদি আর কলকাতায় রেফার করতে না হয়। দেখছো তো দাদা, দেখছো ওনার দাদার চিন্তা ভাবনার সাথে আমার
চিন্তা ভাবনা কি অদ্ভুত মিল। হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু দাদাটি কে আর তার নাম কি? তাছাড়া এখানে আরো ডাক্তার থাকতে ওনারা হঠাৎ চাঁদনিকে কেন ডেকেছে? দাদা আমার একটাই অনুরোধ, উনি নেপথ্য থেকে কোনো সব কাজ করে যেতে চান। উনি নাম বা ছবি কোথাও ব্যবহার করতে দেন না। কিন্তু একটা তো তার নাম পরিচয় আছে। এই বিশ্বে কিছু কিছু মানুষ আছে যারা যুগ যুগ ধরে মানুষের কাছে অমর হয়ে থাকতে চায়। তাদের পরিচয় প্রকাশ পায় মৃত্যুর পর। জীবিত অবস্থায় তারা মানুষের জন্য কিছু করেছে, সেটা তারা কোনোদিন কাউকে জানাতে চায়নি। ওনার দাদাও হয়তো তেমনই কিছু চেয়েছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমার দাদাও তাই বলেন, লোক দেখানো শ্রীবাজারের পরে প্রচারে আসতে চায়। তাদের প্রচারে গুরুত্ব আছে, কিন্তু সেবায় না। আজকের দিনে এমন মানুষ আছে? নিশ্চয়ই আছে দাদা, নিশ্চয়ই আছে। তাহলে এই পশ্চিমবঙ্গে হাজার হাজার সেবা প্রতিষ্ঠান আছে, তাদের উদ্যোক্তার নাম আমরা কজন জানি বলো তো? ভালো কথা, কিন্তু তোমার নামটা কি? আমার নাম অর্জুন। আচ্ছা আপনি ওয়েট করবেন, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। ঠিক আছে, ওকে ম্যাডাম। না না না, ওসবের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ গো, তুমি যে বলছিলে রচিন বাবুর সঙ্গে কথা বলতে যাবে, তা যাবে নাকি? বলো না যাবে। বলেছিলাম, অর্জুন, তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি একটু জরুরি দরকার আছে, আমি দরকারটা ভিজিয়ে এসে তোমার সঙ্গে কথা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো দাদা, চাঁদনি ম্যাডাম চেঞ্জ করতে গেছে। ওর দাদা বৌদিও বেরিয়েছে। হ্যাঁ না না, বাড়িতে কেউ নেই। আপনি গাড়িতে না বসে আসতে পারছেন? আসছেন তো? ও আচ্ছা আচ্ছা, আমি কি আপনাকে গাড়ি থেকে নামিয়ে আনবো? আপনি কি বিশালকে সঙ্গে নিয়ে আসছেন? ওকে ওকে দাদা, ঠিক আছে। কি ব্যাপার? আজ পর্যন্ত কাউরির বাড়ি দিলেন না, হঠাৎ এই বাড়িতে যেতে চাইছেন কেন? আসতে চাইছেন না, ওই বিষাক্ত বিষাক্ত সাপের সাথে নিজেই আসছেন। তুই দাদাকে একা ফেলে চলে এলি, দাদাকে সঙ্গে করে নিয়ে আসতে পারলি না? দাদাই তো বললো তুই চল, আমি আসছি। তা ঠিক আছে। আরে তুই তো সাপের ঝাঁপিগুলো কাঁধে করে নিয়ে আসতে পারতিস। ওই সাপের ঝাঁপিতে আমি হাত দেবো? তুই কি দাদা আমার চেয়ে দাদাকে বেশি চিনিস নাকি? উনি যেখানে প্রথমবার যান, ওই সাপের ঝাঁপি নিজেই কাঁধে করে নিয়ে আসেন। তাহলে আমি নিয়ে আসি? না 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 না, আপনাকে যেতে হবে না, দাদা এখানে নিজেই আসছি। নিজেই আসছে? উনি এখানে নিজেই আসছে? বাহ! হ্যাঁ, ওই দেখুন বিশাল বিষাক্ত সাপের ঝাঁপি নিয়ে দাদা এদিকে আসছে। কথা বলছিলাম। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। আপনি তো চাঁদনি ম্যাডাম, আমি হচ্ছি নামহীন ইনসান। হ্যাঁ, আসলে নামের জন্য মানুষ হচ্ছে নেমো খারাম, পয়সায় হয়েছে ভুগি। 60 বছরে মৃত্যু দিলেও মানুষ 30 বছর হয়ে যাচ্ছে রুগী। আপনি জানেন এই সুন্দরপুর গ্রামে একটা অজগর
সাপ বাসা বেঁধেছে, আর রাতের অন্ধকারে মানুষকে টেনে নিয়ে গিয়ে খেয়ে ফেলছে। আর দাদা সেই সাপটাকে ধরবার জন্যই তো এইভাবে ঘুরে বেড়াচ্ছে। বাহ, খুব ভালো কথা। কিন্তু ঝাঁপিতে কি আছে? আরে এখানে কি সাপ দেখছেন? আমার বাড়িতে গেলে আপনাকে অনেক অনেক সাপ দেখাবো, চন্দ্রবোড়া, কোবরা, সব সাপ দেখাবো। আসলে রাজনৈতিক নেতারা যেমন মানুষকে ভুল করাই, তেমনি আমিও ঠিক করেছি এই নকল সাপ দিয়ে আসল সাপটাকে ধরে সাপটাকে সামনে আনবো। আসল সাপ দেখাচ্ছি, এই নকল সাপটা ধর বিশাল। একটা জাবিতে সাপ আছে আর একটাতে সার্টিফিকেট আছে। সার্টিফিকেট? হ্যাঁ, আসলে আমি যে আমার কর্মগুলো করে আমার অনেক মহান ব্যক্তি আমাকে সার্টিফিকেট দিয়েছেন, সেগুলো আপনাকে দেখাবো। কারণ আপনি ডাক্তারি পরীক্ষায় পাস করেছেন, কাউকে বলবেন না কিন্তু। না, না, কাউকে বলবো না। তাহলে প্রথমে সাপ দেখাই। এবার আপনাকে আমি আমার কর্মের সার্টিফিকেট দেখাচ্ছি। কর্মের সার্টিফিকেট মানে? হ্যাঁ, আমি দেখাচ্ছি। ধরুন এটা দিকে মাদার টেরিজা, এটা অমর্ত্য সেন, এটা সিঙ্গাপুরের সোশ্যালিস্ট ওয়েলফেয়ার, এটা আমেরিকার প্রেসিডেন্ট, এটা সিঙ্গাপুরের প্রেসিডেন্ট, এটা মমতা, এটা মোদি। দেখতে হবে না, তবে একটা কথা বলবো আমি। হ্যাঁ, বলুন। আপনার মতো মহান মানুষের পায়ে ধরে যখন আমাদের বাড়িতে বলছে, আমি কি আপনাকে একটা প্রণাম করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো, অবশ্যই করো। আমার পাদবে দিয়ে রেখেছি, করো করো করো। আসলে মহান কেউ নয়, কবি বলেছেন নেতা হতে চেও না, মানুষের জন্য কাজ করে যাও, পাবলিক এমনি মহান করে দেবে। আচ্ছা জানেন চাঁদি ম্যাডাম, হ্যাঁ, বলেন, বলেন। আমি ছোটবেলায় আমার বাবা মাকে দেখেছিলাম সাপের খেলা দেখাতে। আচ্ছা। সাপের খেলা দেখাতে গেলে সাপের ছোবলে বাবা মা মারা গেল, তাদের থেকে মন্ত্র শিখে ঔষধ শিখে যদি কাউকে সাপে কামড়ায় আমি তাদেরকে বাঁচাই, আর তাদেরকে বাঁচিয়ে তাদের কাছ থেকে কিছু টাকা নিই, আর সেই টাকাটা জড়ো করে আমি গ্রামের মানুষের সেবা করি। আচ্ছা ম্যাডাম, আমি কোনো অন্যায় করি? না, না, কোনো অন্যায় করেননি। আপনি ঠিকই কাজ করেছেন। দাদা দিল্লি থেকে ফোন। হ্যাঁ, কে 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 ফোন করেছে? প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রী? এই এক কাজ কর, এই প্রধানমন্ত্রীকে বল আমি সামনের সপ্তাহে গিয়ে দেখা করে নেবো, আর এই রাষ্ট্রপতির সাথে কথাটা বলে এই ব্যাপারটা ম্যানেজ করে নেবো। এখন কৃষক আন্দোলন চলছিল, তাই সমস্যায় করেছে। করে দেবো ম্যাডাম। বলছি ও ম্যাডাম, হ্যাঁ, বলুন বলছি না। একটা কথা বলবো, কিছু মনে করবেন না? কিছু মনে করবো না, বলুন বলছি না। একটু জল খাওয়াবেন, জল? ঠান্ডা জল, আচ্ছা, অল্প ঠান্ডা। আমি আসছি। ওকে। বাচ্চা হারামির বাচ্চা, এই ফোনটা কতক্ষণ আগে করার কথা ছিল? তারা এক্ষুনি ধরা পড়তাম যে কি করে বললাম, সারা ছোটখাটো ভিআইপির নাম বলবি, সারা একবারে প্রধানমন্ত্রীর নাম বলে দিলাম। আইনি কি করবো দাদা, কারোর নাম তো মনে আসছিল না। এই তো কারোর নাম মনে আসছে না, এই তাহলে প্রধানমন্ত্রীর নাম বলে দিলাম। আইডিয়া রাত কেনারে বংশার কোথাকার। এই তোর কাছে টাকা আছে? না 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 দাদা, বিশাল তোর কাছে? না দাদা, আমার কাছেও নেই। এই তাহলে এক কাজ কর, ম্যাডাম যখন জল নিয়ে ঢুকবে তখন তোর নাম বিশাল নয়, তোর নাম হচ্ছে বিজয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুই যখন আমি বলবো বিজয়, ম্যাডামের জন্য একটা ফুলের মালা আর মিষ্টি নিয়ে আয়, তখন তো আস্তে আস্তে পা টিপে টিপে যাবি। ম্যাডাম তখন বলবে এই না থাক, এসবের কি দরকার আছে, তখন তুই আটকে যাবি, পয়সাটাও বেঁচে যাবে আর বিনা পয়সায় সম্মানও রয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দাদা, কিন্তু দাদা তোমার সাথে থাকতে থাকতে আমাদের জীবনটাই যে অভিনয় হয়ে যাচ্ছে দাদা। আজকের দিনে শুধু আমি একা অভিনয় করছি না রে, আজকের দিনে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে অভিনয় করে বেঁচে আছে। এই বিশাল পৃথিবীতে যে সৃষ্টি করেছে সে হলো সব থেকে বড় অভিনেতা, সে হচ্ছে স্টার। জাতি
ধর্ম বিদ্বেষের সৃষ্টি করেছে, কেউ হচ্ছে সুপারস্টার, আর এদের মধ্যে যে লড়াই লাগাবার চেষ্টা করছে সে হচ্ছে মেগাস্টার। দাদা, আর আমরা বোকা জনগণ, আমরা এদেরই হোটেল লাইনে লাইন দিয়ে এদের মন্ত্রিত্ব পাই দিচ্ছি। আমরা হচ্ছি দেশের কুলাঙ্গার। আপনি নিজেকে কুলাঙ্গার বললেন কেন? এই আর কি বলবো ম্যাডাম, এদের কি বলবো, দেশের কুলাঙ্গার একটা কথা। ওরা বলছে দাদা এত টাকা পয়সা খরচ করে নার্সিংহোম না করে টাকাটা এক কাজ করে ব্যাংকে রেখে দিলে ইন্টারেস্টটা পাবে না। আমার নাম খ্যাতি যশ আছে বলে এই গ্রামের 5টা লোক না খেতে পেয়ে মরবে, খারাপ থাকবে, তা কি করে হয়? আচ্ছা ম্যাডাম, বলছি পাশের বাড়ির লোক যদি না খেতে পেয়ে থাকে, আপনার ইলিশ মাছ ভাত দিয়ে ভাত খেতে ভালো লাগবে? একদম না। ইলিশ মাছ ভাত গন্ধ তাদের নাকে যাবে, তাদের পবিত্র আলিসিত ভাতটাও খারাপ লাগবে। এই সবাই খেলো, আমিও খেলাম, এই তবেই তো শান্তি নাকি? বেশ বলেছেন, কিন্তু একটা কথা, আমাকে ম্যাডাম বলবেন না, আমার নাম ধরে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নাম ধরে ডাকবো চাঁদনি। আচ্ছা ঠিক আছে, বলছি বিজয়, এই ম্যাডামের জন্য একটা ফুলের মালার মিষ্টি নিয়ে আইলাম। ওকে দাদা, যাচ্ছি আমি। না না, ওইসবে আমার কি দরকার, ওসব দরকার নেই। মিললো? হ্যাঁ দাদা মিললো। হ্যাঁ দাদা কি মিললো? এই মিললো মানে বলছি ম্যাডাম ডাক্তারি পরীক্ষায় পাস করেছে, মালা মিষ্টি দিয়ে সন্তুষ্ট করা যাবে না। গ্রামের মানুষ সুস্থ থাকলে ম্যাডাম সন্তুষ্ট। হ্যাঁ এই বলছি ম্যাডাম, কথাবার্তা যখন হয়ে গেছে তাহলে এক কাজ করো, আমার বাড়িতে চলো। না না, আমি বলছিলাম কি, আপনার মতো মহান মানুষ যখন আমার বাড়িতে এসেছে, তখন এই বাড়িতে বসে আলোচনাটা করে নিতে আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা ভেরি গুড, ভেরি গুড। আমার নার্সিংহোম খোলার ব্যাপারে, সেবার ব্যাপারে নিশ্চয়ই তোমার সাথে কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে সব কথা হয়ে গেছে। আসলে আমারও তো ইচ্ছে এই গ্রামের মানুষের জন্য কিছু করি, জানেন? আর তাছাড়া আপনার মতো মহান মানুষ যখন আমার পাশে আসে, তখন আমার কাজের দায়িত্ব তো আরো বেড়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, আপনি নার্সিংহোমটা কোথায় করবেন, জায়গা ঠিক হয়েছে? আরে আমার নার্সিংহোম রেডি, ডাক্তার রেডি, নার্স রেডি। তুমি শুধু গিয়ে বলবে কিভাবে নার্সিংহোমটা আমি সাজাবো, কোথায় জেনারেল বেড বসবে, কোথায় আইসিইউ, কোথায় ভেন্টিলেশন, কোথায় সিটি স্ক্যান মেশিন, কোথায় এমআরআই মেশিন। আমি ভাবছি সামনের পুজোতে 1000 কয়েক ছেলেকে জামা প্যান্ট বিতরণ করে উদ্বোধনটা করিয়ে দেবো। হাজার খানেক জামা প্যান্ট? অল্প হচ্ছে, বাড়ি না অনেক। না না না, এ তো অনেক অনেক। জানেন তো, আমি চাইছি এই পুজোর উদ্বোধনই না ওই নার্সিংহোমের কথাটা সবাই জানতে পেরে যাবে। তা আমি ওই দিনেই তো একটা অনুষ্ঠান করছি, সেই দিনে সকলকে জানিয়ে দিতে চাই নার্সিংহোমের কথাটা। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা। দাদা দাদা, আপনার ফোন। আবার ফোন? আমার ফোন। শাহরুখ খান কলকাতায় আসছে। কি শাহরুখ খান? Oh my God! এই বলে শাহরুখ খান, ও বলে প্রধানমন্ত্রী। ফেসে না পড়ে, ফেসে তো আর কিচ্ছু ঠিক হয়নি না, কিচ্ছু হয়নি। দেখ Oh my God! মিটিং ঠিক হয়নি, মিটিং ঠিক হয়নি। শাহরুখ খান মিটিং ঠিক না করে আমার সাথে দেখা করতে চলেছে। এই শাহরুখ খানকে বলে দাও, মিটিং ঠিক না করে এই নাম ইনসান কারোর সাথে দেখা করেনি আর করবেও না। ওকে ওকে দাদা, আমি বলে দিচ্ছি। শাহরুখ খান হোক, সলমান খান হোক, আমি কারোর সাথে এইভাবে দেখা করতে পারবো না। বলো না, বলো না। আপনার যোগাযোগ আছে? এই ছোটখাটো কাজ করলে বড় বড় কারোর সাথে আলাপ হতেই পারে ম্যাডাম। এই তো সেদিন অমিতাভ বচ্চন দুপুরবেলা এসে মাছ মারতে চলে গেল। আর মাধুরী কি তো মাঝে মাঝে মধ্যে নোটে মাছ নিয়ে আসতে বলে, দাদা খান, দাদা খান। বললাম না, নোটে মাছে কাটা আছে, খাবো না। আর সানি লিওন তো মাঝের মধ্যেই আসে। একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলুন। আমার বয়ফ্রেন্ড বলুন আর বন্ধুই বলুন, সে যদি আমার পাশে থেকে কাজ করে, তাতে কি আপনার আপত্তি আছে, মানে কোনো অসুবিধা আছে? সালা এরও কেউ না কেউ আছে, সালা আমারই কেউ নেই, ফাঁকা, কিচ্ছু নেই, ফাঁকা। আপত্তি নেই, আপত্তি নেই, তুমি বয়ফ্রেন্ড নিয়ে কাজ করতে পারো। আপনি আচ্ছা বলেছেন, কিন্তু আপনার ব্যবসাটা বললেন না? আমার ব্যবসাটা হচ্ছে তোমাদের মতো মেয়ের বডি নি, মানে বডি, এই মানে বডি স্প্রে মানে সেন্ট সেন্ট বিশাল দে, সেন্ট দে ম্যাডামকে দে। আরে এটা তো বোমা ব্যান্ডের, দামি ব্যান্ডের না, ওকে দামি মালটা দেখা। এটা হচ্ছে আমার দামি ব্যান্ডের সেন্ট।
সাপের বিদের সেট হয়, আবার অজ্ঞান আবার ওষুধ তৈরি হয়। হ্যাঁ, ওই ডাক্তারের পরীক্ষার সময় আমি পড়েছিলাম। তাহলে আমি একটা ইউজ করি। আরে না 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 কে বলি তো? হ্যাঁ বলছি বলছি, যার মিষ্টির ব্যবসা সে মিষ্টি খায় না, যার দুধের ব্যবসা সে দুধ খায় না। তাই আমার সেন্টের কারবার তো, তাই সেন্টের গন্ধ শুনতে আমার অ্যালার্জি আছে। ও এই ব্যাপার, ঠিক আছে, আমি ওই সাইডে। হ্যাঁ ওই সাইডে গিয়ে মাখো, সাইডে সাইডে সাইডে। হ্যাঁ যান ওখানে যান না। বাহ। দেখলি কেমন কাজ হয়ে গেল? সারা অজ্ঞান পূর্ববর্তী সারা অজ্ঞান করেছে, কারণ ওতে ছিল অজ্ঞানবার বিষাক্ত বিষ। এবার এই ফাঁকা বাড়িতেও আমি বিয়ে করবো। এই বিয়ের জিনিসপত্র রেডি। রতন রতন, বিয়ের মান রেডি, ক্যামেরা রেডি। আজকে তোরা আমি চাঁদনি বয়ফ্রেন্ড, ও হবে তোদের গার্লফ্রেন্ড, তারপরে চাঁদনি আমি আমার বউ। আর এটাই আমি এই গ্রামের মধ্যে প্রচার করবো। বিয়ের জিনিসপত্র দে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা এক একে ছবি বস, আমি ছবি তুলবো। কোথাও বিশাল বস, আমি বসবো দাদা। তাহলে তোর ভাব বসবে বস। বাবা খুব ভালো লাগছে, তুমি তো বড় বড় মনে হচ্ছে রে। ঠিক আছে যাই, এবার তো আমার ছবি। আমাকে বড় মনে হচ্ছে তো? এটা আমার বউ মনে হচ্ছে তো? নতুন বিয়ে মনে হচ্ছে তো? পরে বউ মনে হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, এক কাজ করা, এই রেজিস্ট্রি সই করা। এই না না না, এক কাজ টিপ সই না, টিপ সই দাঁড়া। সিঁদুর পরানো, চোখ খোলা, এগুলো সব হয়ে যাবে। এক কাজ করবি, সিঁদুরটা শূন্য করে পারবি, আর চোখগুলো পটল চেরাতে করবি, বুঝলি? একদম ঠিক আছে দাদা। এবার তোর ওকে এখান থেকে নিয়ে যা। ওকে আমার গাড়ির পিছনে ছিঁড়ে লম্বা করে শুয়ে দে। তারপর ওখান থেকে আমি নিয়ে যাবো আমার গোপনডাই, যে জেলার খবর কেউ জানে না। আমার ডালের একদিকে আছে মন্দির, ডান দিকে আছে মসজিদ, পিছনে আছে গির্জা, আর তার মাঝেই আমার লাশ কাটা ঘর। তারপর ওকে ওই ঘরে নিয়ে গিয়ে
ওর টুকরো টুকরো করে কেটে ওর 206 হাড়কে 206 দিয়ে ভাগ করবে। আমি তৈরি করবো মহাসমানের মহাকালী বড় আমার রাজি করবো যা থেকে চমকে উঠবে দম, তারপর সবকটা চমকে মেরে আমি হয়ে যাব তোমার রাজা যমরাজ। আমরা গাড়ির পিছনে সিটে শুয়ে দিয়ে কেটে টুকরো টুকরো করে ওই হাড়গুলো আপনি রেখে দিয়েছেন কেন? ওগুলো মৃত্যু, আপনার মৃত্যুর পর ওগুলো কি করবেন? খুব ভালো প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন করেছে। তাহলে শোন, মৃত্যু সঞ্চয় আলেকজান্ডার তার সেনাপতি থেকে বলেছিল আমার মৃত্যুর পর তোমরা 3টি শর্ত পালন করবে। আমার ডেড বডিটা যে কফিনে করে যাবে সেই কফিনটা আজকের দিনে ডাক্তারকে বলতে হবে, আর যে পথ দিয়ে আমার ডেড বডিটা যাবে সেই পথে সোনা দানা মণি মুক্ত ছড়ানো থাকবে। আর দ্বিতীয়ত ওই কফিনের বাইরে আমার হাত দুটো মেলা থাকবে, কারণ ডাক্তারের কাছে রোগী গেলে তাকে ভেন্টিলেশনে ঢুকিয়ে দিয়ে ওই রোগীর পরিবার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে রোগীর পরিবারকে ভিখারি করে চালায়। আর সেই রোগীকে যদি সেই ডাক্তার বাঁচাতে না পারে তাহলে সেই ডেড বডিটাকে আজকের দিনে ডাক্তারকেই বলতে হবে। আর রাস্তায় সোনা দানা মণিমুক্ত ছড়াতে বলছে, কারণ এইগুলো উপার্জন করতে গিয়ে অনেক মানুষের সর্বনাশ করেছে, ক্ষতি করেছে। তাই মানুষের বোঝা উচিত জীবনে এগুলোর কোনো মূল্য নেই। আর হাত দুটো বাইরে কেন দাদা? হাত দুটো বাইরে কারণ খালি হাতে এসেছিলাম ভাই, খালি হাতেই চলে যাচ্ছি। পৃথিবী থেকে আমি কিছুই নিয়ে নিতে পারছি না, তুমি পৃথিবীর মধ্যে আমি অশান্তি সৃষ্টি করে দিয়ে চলে যাচ্ছি। আর তাই তো এই মডার্ন যুগের মানুষ হয়ে আমি এমন এমন ঘটনা ঘটাবো, এমন এমন মিনিটে মিনিটে রং বদলাবো, আমাকে দেখে আজকের দিনের নির্বিঘ্ন আত্মহত্যা করতে বাধ্য হবে। ওদের সুইসাইড নোটে একটা কথাই লেখা থাকবে যে রং বদলের খেলায় মানুষের সঙ্গে চলতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হলাম। মনে রাখিস, বগুড়া হলে তোমার খালি, বাঘ হলে তারা খালি, আমি সালা অজগর, আমি ছুলে তাই নাকি মায়ের ভোগে যাবি রে, মায়ের ভোগে। সারা জীবন তোমায় আমি খুশি করে রাখি, ভালোবাসা এত বড়, জীবন কত বড়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে আমার ইচ্ছে হয়, ভালোবাসা এত বড়, জীবন কত বড়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়, ভালোবাসা এত বড়, জীবন কত বড়, তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়, ভালোবাসা এত বড়, জীবন কত বড়, জীবন কত বড়, জীবন কত বড়। কার কথা মনে করে গান গাইছি? বাবা মা তোর বিয়ের জন্য যে মেয়েটাকে পছন্দ করেছে
রে বাবা তো মেয়েটা ছুটে গিয়ে আরে আমার দেখা কেন দাদা তুই কি বিয়ে করবি না? কেন বিয়ে করবো? নিশ্চয়ই বিয়ে করবো, আর সময় হলেই বিয়ে করবো, আর চাকরিতে জয়েন করলেই বিয়ে করবো। তাছাড়া দেখ ভাই, আরে আমার পছন্দ অপছন্দ তো একটা ব্যাপার আছে, তাই না? আরে বাবা এমনি চুপ করে কথা দিয়ে দিত, আরে আমার মনে কি আছে একবারে জানতে চাইবে তো নাকি? কি আছে বাবা? আরে সেটা তো দাদার মনই জানে। আর তুই দাদা একজনের কাছে প্রতিজ্ঞা বল, কার কাছে তুই বলতে গেল দাদা? তোকে সবই তো আমি বলি বল, আমি তোকে সব বলবো রে ভাই, সব বলবো। তারা তুই হ্যাঁ জানিস ভাই, ওই মেয়েটা এই গ্রামটাকে নিয়ে না একটা বিরাট স্বপ্ন, আগে তার স্বপ্নটা সফল হয়ে যায়, তারপরে দেখবি আমি ওকে নিয়ে গিয়ে বাবা মা ভাই বোন সকলের সঙ্গে পরিচয় করে দেবো। হ্যাঁ তার আগে লক্ষ্মী ভাই বাবা ওই বাবা দেখে মেয়েটাকে না ক্যান্সেল করে দেবো ভাই আমার। ঠিক আছে আমি যাচ্ছি না, বিয়েটা আমি ক্যান্সেল করে দেবো। কি বলছি ভাই, ক্যান্সেল করে দিবি? হ্যাঁ হ্যাঁ দেবো, কিন্তু দাদা তার আগে আমার একটা শর্ত আছে। বল কি শর্ত বল? আমি যদি তোর এই বিয়েটা ক্যান্সেল করে দিতে পারি তাহলে তুই আমাকে একটা হারমোনিয়াম কিনে দিবি। হারমোনিয়াম নিয়ে তুই কি করবি? কেন গান শিখবো? আমার দ্বারা তোর কোনো মতো পড়াশোনা হলো না, তাই গানে গিয়ে অভিনয় করে যদি কোনো যাত্রা দলে নাম করতে পারি তাহলে আমার একটা জীবন তৈরি হবে। বল ভাই যাত্রার দলে কিন্তু আমিও সুযোগ পেয়েছিলাম, দিনের পর দিন রাতের পর রাত প্রতিটা শিল্পী প্রতিটা টেকনিশিয়ান তারা যে এক গ্রাম থেকে আরেক গ্রামে কিভাবে অভিনয় করে বেড়ায়, কিন্তু ভাই তারা যে ওই পরিশ্রমে সঠিক মূল্য পায় না। কিন্তু দাদা গ্রামের মানুষের মন তো তারা জয় করতে পারে। আমি তো জানি ওই গ্রামের শখের যাত্রার দলগুলো নাম করে অভিনেতাদের চরিত্রে কত সুন্দর অভিনয় করে, কত সুন্দরভাবে এই প্রাচীন শিল্পকে ভালোবাসে। আর দাদা সরকারও তো এই শিল্পকে সম্মান দিচ্ছে। আরে আমিও তোকে সম্মান দেবো, আমিও তোকে হারমোনিয়াম কিনে দেবো। তার আগে ভাই ওই বাবাটাকে মেয়েটাকে তুই ক্যান্সেল করে দেবো আমার শোনা ভাই আমার। কি হয়েছে বাবা যে সব ক্যান্সেল করে দেবে? বুঝলি চন্দ্র, আজ বাজারে গেছি, মাছওয়ালা বলছে জিএসটি জন্য extra 20 টাকা লাগবে, সবজিওয়ালা বলছে জিএসটি লাগবে, পটলওয়ালা বলছে জিএসটি লাগবে। আরে এর জিএসটির মানে বলছে শুধু শুধু পাবলিককে এরা হ্যারাসমেন্ট করছে, ক্যান্সেল করে দেবো। একবারে কেনা সুরক্ষায় সবকিছু আমি ক্যান্সেল করে দেবো। আমি সন্তানের জায়গা থেকে আমি এখনই ক্যান্সেল করে দেবো। তোমাকে আবার ডাকতো কেন? আরে ডাক না, বললাম তো আমার একটা বোঝাপড়া আছে। কি বোঝাপড়া? আরে বললাম তো বোঝাপড়া। দেখ চন্দ্র, তোর মাকে আমি কত করে বোঝালাম যে আগামী মাঘ মাসে আমি চন্দ্রের বিয়েটা দিয়ে দেবো। তোর মা এসে চুম করে বললো না মাঘ মাসে হবে না, বৈশাখ মাসে। স্বামীর মুখের ওপরে কথা বলা জানে না তো ভারতীয় কতগুলো ধারা আছে, একবারে ইন্ডিয়ান রুল 1962 সেকশনে অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুল। হ্যাঁ মা, বাজারে ব্যাগ থেকে রান্না করে রেখে তুই তো ঘরে চলে যা বাবা। ঠিক আছে মা। কেন কোনো সমস্যা আছে? সমস্যা? চন্দ্রের সঙ্গে যার বিয়ে ঠিক করেছি সেই মেয়েটাকে নিয়ে কোনো সমস্যা না। তাহলে সমস্যা হলো আমার মেয়ে অনামিকাকে নিয়ে। কি হয়েছে মা? কি হয়েছে? আমাদের না জানি সে একটা ছেলেকে ভালোবেসেছে। বাবা কি সমস্যার কথা? বাবা মা, আরে কেউ কাউকে ভালোবাসা আর ভালো লাগা এটা অন্যায় নাকি? না চন্দ্র, তোর মুখে এই কথাটা মানায় না। আমাদের পরিবার হলো একটি বন্ধুর মতো, আমরা কেউ কাকে কখনো পুরো বিষয় লুকাই না। অনামিকা আমাদের বলতেই পারতো। আর বাবা ওরা হয়তো সাহস করে বলতে পারেনি। না, এটা সাহস না, এটা দুঃসাহস। তাছাড়া আজকের দিনে এসব ভালোবাসা আমি মানি না। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না বিনতি, যে বাবা মা সন্তানদের সঙ্গে এরকম ফ্র্যাঙ্কলি মেলামেশা করে তাদেরকে না জানিয়ে। শুধু তাই নয়, তাছাড়া সেই ছেলেটা এখন আমাদের অনামিকাকে অস্বীকার করছে। বিনতি, আমি তো ভাবতেই পারছি না। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে ওই 3 তালাক কোথার মতো এই ভালোবাসা নামে খেলাটাকে আমি অনেক আগেই বন্ধ করে দিতাম। বাবা মা
তোমাদের আমি একটা কথা জানিয়ে দিই, কি? ওই তোমরা আমার জন্য যে মেয়েটাকে দেখেছো, আমি কিন্তু সেই মেয়েটাকে বিয়ে করতে পারবো না। আমি তোদের কথা দিয়ে দিয়েছি রে। কেন কেন কথা দাও মা, কেন কথা দাও? যে কথা রাখতে পারবে না, ওই রাজনৈতিক নেতা নেত্রীদের মতো আমি কিন্তু কথা দিতে পারবো না মা। কি? আমি এখন বাবা রাজনৈতিক নেতা নেত্রী? আর তাছাড়া আর কি, তাছাড়া আর কি? আরে আমার পছন্দ অপছন্দ বিচার না করে আরে তোমরা আমার দুঃখ করে দিয়ে সেখানে কথা দিয়ে দিবে। আরে আমার মনে কি আছে একবারও জানতে চাইবে তো নাকি? আচ্ছা ঠিক বেশ আছে, ঠিক আছে ঠিক আছে, তুই না এবার যে দেখাই না বাবা। না আমার দেখার দরকার নাই, কারণ কারণ আমি একটা মেয়েকে ভালোবাসি। হ্যাঁ মা, হ্যাঁ আমি তাকেই বিয়ে করতে চাই। আমার বোনের ভালোবাসাকে, আমার বোনকে যেমন অস্বীকার করেছে, আমি কিন্তু আমার ভালোবাসাকে অস্বীকার করতে পারবো না মা। তখন যদি সেই মেয়েটা কোনোদিন তোমাকে অস্বীকার করে, সেদিন তোমাদের দেখা মেয়েকে আমি বিয়ে করবো বাবা। কিন্তু তখন যদি সেই পছন্দ করা মেয়েটা আমাদের অনামিকা তার সেই ভালোবাসার পাত্রে সন্তানের মা হতে চলেছে। তাই তো আমি চাই না আমার বোনের অনামিক প্রতিটা অঙ্গুলের নাতি আমাদের এই বংশের মুখে তাই তো আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? ভালোবাসা করি আমার মনের অজান্তে চলে আসা আমার এই গর্ভের সন্তানকে নিয়ে তুই নষ্ট করে দিতে যাচ্ছিস। না না রে মা না, যে আশেপাশে তুই হত্যা করে তুই কেন শুধু শুধু কলঙ্কিত হবি রে মা? সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমার কোনো নাম নেই, আমার কোনো ধর্ম নেই, আমার কোনো গোত্র নেই, আমার কোনো দাগ নেই। লোকে আমাকে বলে নামহীন ইনসান। আর এই বিশাল পৃথিবীতে আমার ভাই বিশাল আর আমি ছাড়া আমার কেউ নেই। আজ অনামিকায় যার জন্য এই অবস্থা, সে হচ্ছে আমার ভাই বিশাল। তাই তো আমি ক্ষমা চাইতে এলাম। কেন হয়েছে, কি জন্য হয়েছে, আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। আমি যতদিন এই সুন্দর করে আছি, এই গ্রামের কোনো মেয়ের চোখে জল ধরবে আমি জীবনে সহ্য করিনি, আর জীবনে সহ্য করবো না। তাই তো আমি ঠিক করে এসেছি, আপনারা যদি রাজি থাকেন তো সামনের মাসের 21 তারিখে আমার ভাই বিশালের সাথে অনামিকার বিয়েটা নিজে দাঁড়িয়ে থেকে দেবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আরে আবার কাটা কেন? আরে মানুষ তো ভুল করতেই পারে। আর আমি যখন রয়েছি তোমার কোনো চিন্তা নেই। আরে আজ থেকে আমি তোমাদের পরিবারের একজন হয়ে গেলাম। তোমার যা খুশির প্রয়োজন তুমি আমাকে বলবে। তুমি হচ্ছে আমার বোনের মতো, উনি আমার মায়ের মতো, উনি বাবার মতো, আর তুমি হচ্ছে আমার বন্ধুর মতো। আপনার ভাই হয়তো চাপে পড়ে আমার ভয়ে এই বিয়েটা করতে রাজি হয়েছে। কিন্তু কি করবো কি আমার অবস্থা করে? চাপকে কি ব্যাপার? আপনি লাফাচ্ছেন কেন? আপনাকে তো আমি বলিনি। আরে লুঙ্গি পরে এইভাবে লাফাতে নেই। কপাল খুললে পৌঁছমাস, আর লুঙ্গি খুললেই সর্বনাশ। রাজি হবে না? ভাইটাকে তো মেরে মেরে রাজি করি। এই অন্যায় কাজ করে জন্য খুব মার মেরেছি। বাইরে দাঁড়িয়ে যে লজ্জায় আসতে পারছে না। আপনারা যদি বলেন তো আমি হারামজাদাকে ডাকতে পারি। হ্যাঁ হ্যাঁ ডাকুন ডাকুন। বিশাল, বিশাল দাদা, তুমি আমায় ডাকছো দাদা? চুপ কর হারামজাদা, আমাকে দাদা বলবি না একদম। তুই আমাকে দাদা বলার অধিকার হারিয়েছিস, মন সম্মান তুই আমার নষ্ট করেছিস। ইচ্ছে করছে তোকে না কারো হাতে কারো পায়ে হাওয়াই জড়িয়েছে? লাগবে না হারামজাদা। মেয়েটার মাথায় সিঁদুর দেবার আগে গর্ভের সন্তান দিচ্ছিস। বল বল, আমার নাম ভাঙিয়ে বল বল বল, মেয়েটা পেট খারাপ করলি কেন বল? জানিস একটা পেটের কত দাম? কত মেয়ের পেট খারাপ করিস বল? ভালো ভালো পেট গেলে নষ্ট করিস কেন বল? একটা পেটের কত দাম জানিস? 10 মাস একটা বাচ্চা পেটে থাকা ছেলেকে নষ্ট করে দাদা এই কথা বলবি না, মারবেন না। হারামজাদা, এরকম করে আমার নাম ভাঙিয়ে মেয়েদের। হারামজাদা, তুই যদি আমার ভাই নাও দিস না, তাহলে ইন্ডিয়ান রুল 1962 302 ধারায় তো আমি ফাঁসির তরিতে ঝুলিয়ে দিতাম। আমি বলিনি, উনি আমার কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ আমি বললাম। আচ্ছা রতিন বাবু, আমি কোনো ভুল বললাম? না দাদা, এই ক্ষেত্রে 302
ভাড়াটা হবে না। হ্যাঁ, এখানে ইন্ডিয়ান রুল 1962 সেকশন 498। আরে এটা আমি বলি, এটা উনি বললেন। এটা আমি বললাম, বলছিলাম কি আমার চটিটা। ও, কি ব্যাপার? আমি আমার কর্মচারী দাঁড়িয়ে গেলাম কেন? আচ্ছা, তোর একটু অনুশোচনা হচ্ছে না বল? হ্যাঁ, অনুশোচনা হচ্ছে না? বল বল, আর কারো পেট খারাপ করবি? বল বল বল, এই পেট দায়িত্ব নিবি বল। এই বিয়ের আগে পেট খারাপ করে কারো, বিয়ের পর চোদ্দ খুশি। দাদা রক্ত বেরোচ্ছে, দাদা রক্ত বেরোচ্ছে। সত্যি তো রক্ত বেরোবে কেন? আরে হাওয়াই চুরি তো নরম জিনিস। ও বাবা, এটা আবার সেফটি বিল লাগানো আছে। হ্যাঁ, ওই বাজারে যাওয়ার সময় চটির মুখটা খুলে গেল আর কি, তাই একটু সেফটি বিলে বাজারটা ছেড়ে এলাম। তোমাকে কতবার বলেছি যে একটা নতুন চটি কিনে নাও, তা নয় এই সেফটি লাগে কোটাটা তুমি ঘুরে এলে। এটাই হয় আজকের দিনে প্রত্যেকটি মধ্যবিত্ত সংসারে এই একই ঘটনা ঘটে চলেছে। ছেলে হাতে দামি মোবাইল, মেয়ে সাজতে যাচ্ছে বিউটি পার্লারে, আর বাবার পায়ে ছেঁড়া জুতো। মায়ের মৃত্যু শুধু রান্নাঘরে, মায়ের মৃত্যু শুধু রান্নাঘরে। বল, আর কার পেট খারাপ করবো না? কারো পেট খারাপ করবো না। বল, নিজের পেট খারাপ হলেও বলবো না, নিজের পেট খারাপ হলেও বলবো না। ক্ষমাটা ক্ষমাটা। আরে ওর কাছে আপনি আমাদেরকে উপকার করলেন। আমার মেয়েটাকে নিয়ে আমি ভীষণ চিন্তা করে গিয়েছিলাম। দরকার পড়ে একটু বলবে। কোথায় কোথায় এই বড় উকিল, বড় উকিল, আমার চটিটা দিন না। আচ্ছা 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 আচ্ছা, আপনি কোনদিন আফগানিস্তান গেছেন? না পাকিস্তান? না, তাহলে এই জিনিসটা পেলেন কোথায়? এরকম ডেঞ্জারাস জিনিস। প্রেম করে যে বিয়ে করেছেন না দেখাশোনা করে? আমি প্রেম করি। আচ্ছা, বউ বউ মানে? আচ্ছা, নতুন চটি কিনবেন, নিন। আর পঞ্জিকায় নিয়ে আসুন। আজকে আমি ডেটটা ফাইনাল করে পঞ্জিকা দেখে তবেই যাবো। ঠিক আছে? যান আপনি, যান। ঠিক আছে, যান। আমি এখন মাল খাবো। এ মালপুয়া, মালপুয়া, রসের মালপুয়া। আসলে আমি অনেকদিন মালপুয়া খাইনি, তো তাই ভাবছি ভাইয়ের বইয়ের হাতে একটু মালপুয়া খাবো আর কি। দাদা সত্যি আপনি তো খুব বলতে পারেন, আপনি তো আমাদের পরিবারের একদম পরিবেশটাই বদলে দিলেন। আপনি আজকে আমাদের পরিবার নিয়ে সম্মান বাড়িয়েছেন, আপনাকে তো আমি কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমার জানা নেই। বাংলা ভাষা বাঙালি জাতির শ্রেষ্ঠ ভাষা। বাঙালিদের আবার অনেক নিয়ম কানুন আছে, মানতে হবে। দেখবেন কোনো বাঙালি যদি দেখবেন কোনো রেস্টুরেন্টে খেতে যায় না, দেখবেন না কোনো কাঁটা চামচ দিয়ে খাওয়া শুরু করে, আর যখনই দেখবে উঠছে না তখনই হাত দিয়ে খেতে শুরু করে যায়। আর বাঙালি নিজের বাড়িতে লাইন গেলে নিজের বাড়ি ফিউজ না দিকে পরের বাড়িতে উঁকি মেরে দেখে লাইন আছে চলে গেছে। আর তাই বলছি, তোমার বাবা যদি রাজি থাকে তো ভালো, নাহলে ইন্ডিয়ান সেকশন 1962 সেকশনে। দাদা ও, এটা তো তোমার বাবা বলে। অনামিকা, আচ্ছা, তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি। অনামিকা, তুমি আমার ক্ষমা করেছো তো? অনামিকা, এমন করে কথা বলছো কেন? আমি তো বললাম সরি সরি। ব্যাস, আর তুমি একটা কথা তোমার থেকে তোমার দাদাকে একটু সম্মান করে খায়। বিয়ের পরে আবার তুমি দাদার দিকে চলে যাবে না তো? তুমি যে বলো তুমি আমাদের দুবার আসছে না, আমি একদম শুনতে পারি না। তোমাদের স্বভাব খুব খারাপ। কেন? চোখটাও খুব খারাপ। পুলিশের চোখ খারাপ কেন? চোখ খারাপ কেন? রামায়ণে রাবণকে সবাই ছিলেন ভালো, কিন্তু আমি রামায়ণে রাবণকেই ভাবি হলাম না। আর তোমাদের আজকে পুরুষদের ভাবি ভিলেন। কেন? ভেবে দেখো, রাবণের 10টা মাথায় কত রেকর্ডিং 10টা মাথায় 20টা। রাবণ মাত্র একটি নারী সীতাকে রেখেছিল, আর তোমাদের আজকে পুরুষরা দুটি চোখে 200টা মেয়েকে দেখছে। তাহলে এবার ভাবো, কেন আমি তোমাদের চুপচাপ বসে থাক। আর ওই রাবণকে নায়ক ভাবে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন থেকে
এই দুটি চোখে শুধু দুটি নারী দেখবে। আমি সবাইকে বলে দিচ্ছি, এই দুটি চোখে আর 200টি নারী নয়, কেবল মাত্র একটাই নারী। সত্যি 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 এই দিন সত্যি বলা। আমার এই চোখ, আমার এই দুটি চোখে শুধু তুমি। এবার তোমাকে নিয়ে তো শুরু হবে আমার নতুন জীবনের সুখের শুরু হবে। তুমি হবে আমার জীবনের সুখের সাথী। সকলের সাথে বড়দের আশীর্বাদ নিয়ে তোমার গলায় পরাবো আমি প্রেমের বালা। তোমার স্মৃতিতে রাঙিয়ে দেবো আমার ভালোবাসার তাহলে দূরে রাখছো কেন? কাছে এসো, আমার হাতে হাত দিয়ে শপথের মন কারার সই বলো প্রিয় বাবু। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এই মনের আকাশে এসো না রোদে, ও সাথী এসো গো, ও সাথী এসো। এই কাজল ভরা চোখ চাই যে তোমাকে, ও সাথী এসো গো, 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 ও সাথী এসো গো। তোমাকে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদে, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম আমি তোমার, থাকবে পাশে তুমি আমার। এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা। ও এক জনমে তো হয়নি কখনো, হাজার জনমে প্রেম সাথী। সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো।